জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবারে জানাবো, চাঁদাবাজি দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র মঞ্চ। সারা দেশে হাটবাজার, পরিবহন ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সরকারি সেবা প্রদানের প্রায় সবটুকু রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা সারা দেশে এসব চাঁদাবাজি দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। জানাবো, সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেপ্তার। নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রতিবন্ধীদের ভাতা পর্যন্ত লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। এবারে থাকছে, দুর্নীতিবাজদের চাবুক মারতে বলেন সাবেক বিচারপতি রৌফ। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, দুর্নীতিবাজদের বিচারে সামারি ট্রায়ালে প্রকাশ্যে চাবুকের আইন করতে হবে। 2 বছরের মধ্যে 3 বার চাবুকের পর দুর্নীতিবাজের সংশোধন হলে তাকে দায়মুক্তি দেওয়া হবে। শনিবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের শঙ্কা। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তারপরও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি। তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান। যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের, তবে তা মানতে নারাজ ইসরায়েল। ইসরায়েলের ভয়, কেননা চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েল রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারত কখনো চায়নি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক গোলাম পরোয়ার। ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার 53 বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ফারাক্কা বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি বন্ধ করে রাখা আর বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করা, সীমান্তে বাংলাদেশিদের পশুর মতো হত্যা করা কখনো বন্ধুরাষ্ট্রের ভূমিকা হতে পারে না। আমরা ভারতকে রাষ্ট্র হিসেবে কখনো আমাদের শত্রু মনে করি না। ভারতের শাসক গোষ্ঠী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বে বারবার আঘাত হানবার চেষ্টা করেছে এবং আমাদের সাথে শত্রুর মতো আচরণ করেছে। তিনি আরও বলেন, যাদের সাহায্যে আমরা স্বাধীন হয়েছি বলে প্রচার করা হয়, তারা মূলত 2টি কারণে সহযোগিতা করেছে। প্রথমত, 1965 সালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সহযোগিতা করেছে। দ্বিতীয়ত, চতুর্দিকে ভারত, তার পেটের মধ্যে বাংলাদেশ। এই ভূমি পাকিস্তান থেকে আলাদা করতে পারলে ভারত নিজের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে পারবে। এ 2টি কারণেই তারা বন্ধু সেজেছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, 14ই ডিসেম্বর তারা বেছে বেছে জাতির সূর্য সন্তানদের, বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখনও পরিশোধিত করা হয়নি। এখনও সময় আছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে। দেশ স্বাধীন হবার পর বিশিষ্ট চিত্রশিল্পী জহির রায়হান একটি ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তার কিংবা তার ডকুমেন্টারির কোনো সন্ধান পাওয়া যায়নি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য জহির রায়হানের ডকুমেন্টারি উদ্ধারের প্রয়োজন রয়েছে। চাঁদাবাজি দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র মঞ্চ। সারা দেশে হাটবাজার, পরিবহন ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সরকারি সেবা প্রদানের প্রায় সবটুকু রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা সারা দেশে এসব দখলদারি, চাঁদাবাজির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয় গণতন্ত্র মঞ্চের পরিচালনা পর্ষদের সভায় মঞ্চের নেতারা এমন আহ্বান জানান। গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও বেশ কয়েকজন।
নেতারা বলেন, সারা দেশে হাটবাজার, পরিবহন ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সরকারি সেবা প্রদানের ক্ষেত্রেও প্রায় সবটুকু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে। মানুষের কাছে ৫ আগস্টের স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এমন কোনো পরিস্থিতি প্রত্যাশিত ছিল না। সরকার তা বন্ধ করতে না পারলে বড় সংস্কারের পথে এগোতে জনগণকে পাশে পাবে না। অপরদিকে বর্তমান সময়ে চাঁদাবাজি, দখলদারি, অপরাপর রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধা প্রদানকারীদের আগামীতে ত্যাগ করবে জনগণ। নেতারা সরকারের সংস্কার কার্যক্রমের অগ্রগতি, দ্রব্যমূল্য এবং অন্য পরিপ্রেক্ষিতে জনগণের দুঃসহ অবস্থার প্রবৃত্তির বিষয়ে কথা বলেন। সভায় গণতন্ত্র মঞ্চের নেতাদের দেশের অন্যায়, অবিচার, অনৈতিক দখলদারি, চাঁদাবাজি, নতুন বাংলাদেশ গড়বার প্রচেষ্টার যে কোনো বাধার বিপক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেপ্তার। নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক। তিনি গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে ছাত্রলীগ। দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা নরকে পরিণত করে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের নানাভাবে নির্যাতনের শিকার হয়। এবারে ছাত্র জনতার আন্দোলন শুরুর দিকে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচার ভয়াবহ নৃশংসতা চালিয়ে দেশের মানুষকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে। ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ পরবর্তী বিভিন্ন সময়, বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনার সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে আওয়ামী লীগ, তারেক রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে আগামী দিনে বিএনপির পরিকল্পনার কথা জানান। প্রতিবন্ধীদের ভাতা লুটের অভিযোগ করে তারেক রহমান বলেন, আপনারা অনেকেই জানেন, ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করলেও আওয়ামী লীগ সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে নিজেদের নেতাকর্মীদের মাঝে লুট করে নিয়েছে। অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই। নিবন্ধন প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ করবার লক্ষ্যে আমরা সমাজকল্যাণ, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, যাতে একজন প্রতিবন্ধীও সামাজিক সুবিধা থেকে বঞ্চিত না হন। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে তাদের জন্য গণতন্ত্র একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করবার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি হল বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনের মান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক ক্ষমতায়ন এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা একটি স্বতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করবার উদ্যোগ নেব, যা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের শঙ্কা। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তারপরও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি। তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান। যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা তাদের নেই, তবে তা মানতে নারাজ ইসরায়েল। ইসরায়েলের ভয়, কেননা চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েল রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে নেউলে। দেশ দুটির মধ্যে বাকযুদ্ধ চলেও সরাসরি হামলার মতো ঘটনা বেশ বিরল। যদিও সম্প্রতি মাসগুলোতে বিরল সেই ঘটনাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা। তবে সবশেষ সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুব্ধ। ক্ষোভের সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে জোর হিসাব নিকাশ। এর মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশে আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআইএ। তেহরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে সেটি খতিয়ে দেখতেই বারবার ইরান গিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। কিন্তু হঠাৎ করে আইএই এর এমন অপারগতা বৃদ্ধি নতুন জল্পনা কল্পনাকে উস্কে দিচ্ছে। তাহলে কি সত্য হচ্ছে ইসরায়েলের শঙ্কা? বর্তমানে বিশ্বে
মাত্র ৯টি দেশের হাতে পরমাণু অস্ত্র আছে। সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল। এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার চিরশত্রু ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মরণঘাতী এই অস্ত্র। কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই পড়েছে বাধার মুখে। দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে তাদের হত্যা পর্যন্ত করেছে ইহুদিবাদী ইসরায়েল। তবে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি, তাই স্বাভাবিকভাবেই ইন্সপেকশনের সংখ্যা বাড়বে। এর আগে আইএই জানায় পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেখানোর পরিমাণ বাড়াতে রাজি হয়েছে ইরান। সম্প্রতি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০% বাড়িয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। গাজা, লেবানন এবং সিরিয়ায় বন্ধু হারিয়ে এমনিতেই বিপাকে পড়েছে ইরান। সেই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের বর্তমান সাবেক সেনা কর্মকর্তাদের ইরানের কর্মসূচিতে হামলার পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবার মার্কিন মুলুকে ইরান বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় আরও ব্যাকফুটে তেহরান। আর তাই হয়তো নিজেদের পরমাণু কর্মসূচিতে ইরান ডিফেন্সিভ খেলতে চায়।